উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। অনেক পুরনো মুখ দেখতে পাচ্ছি, অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে এত সুন্দর একটা আয়োজনে আসতে পেরে। ধন্যবাদ জাতীয় যুব শক্তি। আমি বক্তব্য না দিয়ে তিনটা গল্প বলবো, যে গল্পগুলো আজকের টপিকের সাথে প্রাসঙ্গিক। আমরা এই মাসে তো দেশের বিভিন্ন আনাচে কানাচে গিয়েছি, তার আগেও বেশ কয়েকটা জায়গায় আমার উঠা বৈঠক করার সুযোগ হয়েছে। তো সেই আলোকেই কয়েকটা গল্প বলবো। প্রথম গল্পটা হচ্ছে, আমরা প্রান্তিক জায়গায় যখন যাচ্ছিলাম উঠান বৈঠকে আমরা চেষ্টা করছিলাম এলাকার স্থানীয় সমস্যাগুলো বোঝার জন্য। আমাদের সামাজিক বাস্তবতায় সাধারণত পুরুষরাই আয়োজনটা করে, ওনারাই কথা বলে, বা আমরা চেষ্টা করেছিলাম যাতে ওখানকার নারীরা যারা আছেন ওনারাও যাতে সম্পৃক্ত থাকেন, ওনারা যাতে আসেন। তো একটা জায়গায় যখন পুরুষরা কথা বলছিলেন, সমস্যার কথাটা বলছিলেন, ওনারা বলছিলেন যে রাস্তাটা ভাঙা, যে জন্য যাতায়াতের অসুবিধা হয়। যে ভ্যান চালক আছেন উনি ভাঙা রাস্তায় ভ্যানটা ওঠাতে ওনার কষ্ট হয়। সকালবেলা যে উনি ভ্যানটা নিয়ে বের হন আবার ব্যাক করেন, এই ভাঙা রাস্তার ফলে ওনার জীবিকা নির্বাহে অসুবিধা হয়। তো বিভিন্ন জন তাদের আঙ্গিকে ভাঙা রাস্তার যে সমস্যাগুলো সেগুলো বলছিলেন। কিন্তু যখন নারীরা কথা বললেন তখন এই সমস্যাটার একটা অন্য আঙ্গিক সামনে আসলো। রাস্তাটা যে শুধু ভাঙা সেটা না, রাস্তাটা পানির নিচে থাকে, ওয়াটার লগিং থাকে বছরের অনেকটা মাস। তো নীতি নির্ধারকরা যদি শুধুমাত্র পুরুষদের সাথে কথা বলে সমস্যাটা সমাধান করতো তাহলে হয়তো ভাঙার রাস্তাটা ঠিক করতো, কিন্তু এই যে জলাবদ্ধতার সমস্যাটা হয়তো সামনে আসতো না। জলাবদ্ধতার কারণে ওনাদের চুলাটা পানির নিচে থাকে ওই মাস কয়টাতে, ওনাদের বাচ্চারা অ্যাক্সিডেন্ট হয়, পানিবাহিত রোগে ভোগে। তো এই সমস্যাটাও তো সমাধান করার প্রয়োজন। কিন্তু আমরা যদি আমাদের কনভারসেশনে নারীদেরকে না রাখতে পারি, তাদের কাছ থেকে যদি শুনতে না পারি, তখন কিন্তু আমরা বড় পার্সপেক্টিভগুলো হয়তো মিস করে যাবো। যে জন্য আমাদের জাতীয় রাজনীতিতে পলিসি মেকিংয়ে অবশ্যই নারীদের অন্তর্ভুক্তি প্রয়োজন, এবং জোরালোভাবে যাতে তারা কথাগুলো বলতে পারেন, সমস্যার কথা বলতে পারেন এবং সমাধানে অংশগ্রহণ করতে পারেন সেটা প্রয়োজন। পরের গল্পটা সমাধান নিয়ে। এরকম আরেকটা জায়গায় উঠান বৈঠকে যখন গিয়েছিলাম, ওখানেও রাস্তার সমস্যা, তার পাশাপাশি বাসার সামনে একটা ডোবার মতো আছে। ডোবাটায় আবার ছোট বাচ্চারা পড়ে গিয়ে কখন কোন দুর্ঘটনা হয়ে যায় সেই জন্য ওখানকার মায়েরা খুব ভীত সন্ত্রস্ত থাকেন, সারাক্ষণ দুশ্চিন্তায় থাকেন। তো সেই জন্য ওরা যেটা করেছেন আমাদেরকে জানালেন, ওনারা নিজেরাই চাঁদা তুলে সেটা বালি ফেলে ঢেকে দিয়েছেন, এবং বালিটা যাতে সরে না যায় সেজন্য প্রতিদিন সকালবেলা তারা পানি দিয়ে ওই বালিটা যাতে ঠিক জায়গায় থাকে সেভাবে সেই ব্যবস্থাটা করে। এটা খুবই প্রত্যন্ত অঞ্চলের কথা, যেখানে তারা বেশিরভাগই হয়তো জীবিকা উপার্জন করেন না, আশেপাশের এলাকার মানুষের কাছ থেকে চাঁদা তুলে তারা তাদের এই লোকাল সমস্যাটার সমাধান করেছেন। রাষ্ট্র থেকে পৃষ্ঠপোষকতা আসে নাই, সমাধান আসে নাই, বা ওনারা নিজেরাই করেছেন। একটা কথা অনেক সময় আমার বিভিন্ন রাজনৈতিক আলোচনায় গিয়ে আমি শুনতে পাই যে নারীরা কি পারবে রাজনীতিতে, কি তারা অংশগ্রহণ করতে পারবে, তারা কি ক্যাম্পেইন করতে পারবে, তারা কি সমস্যা সমাধানের কথা চিন্তা করতে পারবে, ওনাদের যোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন আসে। একটু আগে আমাদের খুব সুন্দর করে বলেছেন যে পুরুষদের বেলায় আমরা যোগ্যতা নিয়ে যতটা না চিন্তিত হই, নারীদের বেলায় যোগ্যতা নিয়ে অনেক চিন্তিত হই, এবং এতটাই চিন্তিত হই যে রাস্তাটাই তাদের জন্য বন্ধ করে দেওয়ার মতো উপায় তৈরি হয়। কিন্তু একই প্রশ্নটা আমরা আমাদের পুরুষ সহযোগী করি না। তো এই গল্পটার বলার উদ্দেশ্য এটাই ছিল যে অনেক প্রত্যন্ত অঞ্চলে গিয়েও আমরা দেখেছি নারীরা কতখানি এন্টারপ্রাইজিং হতে পারে, কতখানি ক্রিয়েটিভ হতে পারে, এবং নিজেদের সমস্যা নিজেরাই কিভাবে সমাধান করা যায়, যেখানে রাষ্ট্র ফেল করেছে সেই উদ্যোগ তারা নিয়েছে। 3 নম্বর যে গল্পটা বলবো এটা খুব রিসেন্ট, ভোলাতে আমাদের সামান্তা শারমিন আপার ভোলাতে আমরা যখন গেলাম তখন 3টা মেয়ে আমাদের মিছিলে যুক্ত হয়েছে। আগে কখনো মিছিলে যুক্ত হয় নাই, আমরা গিয়েছি তাই ওদের মনে হচ্ছে যে এই পদযাত্রায় ওরা অংশ নেবে, সুমাইয়া, তাসফিয়া এবং মেঘা। তো ওদেরকে আমি জিজ্ঞেস করলাম যে তো তোমরা কি রাজনীতি নিয়ে জানো, কতটুকু জানো? ওদের কথা শুনে খুব অবাক হলো। ওরা বললো যে আমাদের জন্য তো জানা কঠিন, আমাদের স্কুলে কিছু পড়ায় না এগুলো নিয়ে, আমাদের হচ্ছে টিচারের কাছ থেকে শুনতে হয়, অথবা সিনিয়র যারা আছে তাদের কাছ থেকে শুনতে হয়। আমাদের স্কুলে কেন পড়ায় না, আমাদেরকে কেন শেখায় না কি হচ্ছে রাজনীতিতে, দেশের কি হচ্ছে। তো এই যে ছোট ছোট মেয়েরাও চিন্তা করছে যে দেশের কি হচ্ছে, ওদের অধিকারগুলো কিভাবে পাবে, দেশ কিভাবে চলে, রাষ্ট্র কিভাবে চলে, অধিকারগুলো হরণ হচ্ছে কিনা। এই যে নতুন একটা জোয়ার এসেছে, ছেলে মেয়ে সবার মধ্যেই আমরা দেখেছি, বা বিশেষ করে যে মেয়েরা হয়তো আগে রাস্তায় নামেনি, আগে কথা বলার সুযোগ পায়নি, তারাও যে সামনে আসছে
আসছেন, এই ব্যাপারটা আমাদের লালন করতে হবে। ওরা যাতে রাজনীতিতে থাকতে পারে, দেশ নিয়ে ভাবতে পারে, রাজনীতি না করলেও দেশ নিয়ে ভাবতে পারে, কথা বলতে পারে, এবং সেই পরিবেশটা যাতে তৈরি হয় সেটা আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে। আমরা নারীদেরকে যদি পিছিয়ে রাখি তাহলে দেশের অগ্রগতি সম্ভব না। আমাদের সমাধানের পথ তো অনেক, আমি দুটো স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে পরিবেশ। আমরা অনেকেই বলছি যে নারীদের রাজনীতিতে আসা প্রয়োজন, পাবলিক লাইফে আরো বেশি সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন। এটা অবশ্যই প্রয়োজন, সাথে সাথে মাথায় রাখতে হবে পরিবেশটা কি তাদের জন্য নিরাপদ কিনা। পরিবেশটা যদি এত আনফ্রেন্ডলি হয়, এতটা বৈরী হয়, তাহলে আমরা এই যে আহ্বান করছি নারীদেরকে আসার জন্য, এই বৈরী পরিবেশে এসে তারা টিকতে পারবে না। তখন আবার দেখানো হবে যে নারীরা ফেইলিয়ার, তারা পারে না। সুযোগ ছিল কিন্তু এসেছে, টিকতে পারে নাই, কিন্তু টিকানোর যে কোনো ব্যবস্থা সেখানে ছিল না, কোনো পরিবেশ সেখানে ছিল না, সেই কথাটা আর সামনে আসবে না। আমাদের অভ্যুত্থানের পরে অনেক নারী ঘরে ফিরে গেছেন, অনেক নারী এখনো আছেন, রাজপথে আছেন, অনেক বাধা বিপত্তি সত্ত্বেও রাজপথে আছেন। প্রতিদিন বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ, মিথ্যা প্রপাগান্ডা তাদের বিরুদ্ধে করা হচ্ছে, তারপরেও ওনারা আছেন। এবং এইটা যাতে আমাদের নতুন যারা আসবে তাদের ক্ষেত্রে না হয়, সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে, সেই পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে। না হলে এই সভা সেমিনারে আমরা কথা বলবো, কিন্তু আসলে বাস্তব মাঠে ফিরে গিয়ে তখন আর নারীদেরকে খুঁজে পাওয়া যাবে না, এবং এই ডিসসার্ভিস আমরা যাতে আর না করি। এবং আমি চাইবো সকল রাজনৈতিক দল, যুবশক্তি, এনসিপি, আরো যারা রাজনৈতিক দল আছে, রাজনৈতিক পক্ষ আছে, সবাই এক হয়ে নারীদের সুস্থ, সুন্দর, নিরাপদ পরিবেশ তৈরিতে কাজ করবে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আরেকটা সমাধানের কথা বলছি, যেটা খুবই সিস্টেমিক এবং স্ট্রাকচারাল চেঞ্জ, যেটা দীর্ঘমেয়াদে নারী নেতৃত্ব উঠে আসার একটা প্রক্রিয়া তৈরি করবে। আমাদের সংসদে যে 50টা সংরক্ষিত নারী আসন আছে, এটা আপনারা অনেকেই জানেন। তবে যেই ব্যবস্থায় 50টা সংরক্ষিত নারী আসনে নারী এমপিরা যান, সেটা হচ্ছে দলের কোনো নেতার মনোনয়নের মাধ্যমে, তারা সরাসরি ভোটের মাধ্যমে সেই সংরক্ষিত আসনগুলোতে যান। যেহেতু জনগণের সরাসরি ভোটে যাচ্ছেন না, দলের কোনো নেতার মনোনয়নের মাধ্যমে যাচ্ছেন, তার দায়বদ্ধতা সেই দলের প্রতি থাকে, দলের নেতার প্রতি থাকে, জনগণের প্রতি দায়বদ্ধতা থাকার সুযোগটা হয় না। তারপর যখন উনি সংরক্ষিত আসনে যাচ্ছেন, যেহেতু তার কোনো কনস্টিটিউয়েন্সি নাই, কোনো নির্বাচনী এলাকা নাই, তিনি কার সাথে কাজ করবেন, কার জন্য কাজ করবেন, জনগণের জন্য কাজ করার জায়গাটাও কম থাকে। আবার জনগণও এখানে বঞ্চিত হয়। কোন এমপি সংসদে যাবে, আমার হয়ে কথা বলবে, সেইটা বাছাই করার সুযোগ তো জনগণের থাকার কথা, কিন্তু যখন সংযুক্ত আসনে মনোনয়নের মাধ্যমে নারী এমপিরা নির্বাচিত হচ্ছে, তখন জনগণের আর কোনো রায় দেওয়ার সুযোগ থাকে না। আমরা বলছি যে সংরক্ষিত নারী আসনে সরাসরি যাতে নির্বাচন হয়। আমরা নাগরিক কমিটি থেকে বলেছিলাম, নাগরিক পার্টি থেকে বলেছিলাম, এবং বলেছিলাম যে 50 থেকে যাতে 100 করা হয়, ন্যূনতম 25%, তাহলে আমাদের নারী সংসদ থাকবে। এবং তার পাশাপাশি এরা সরাসরি ভোটের মাধ্যমে আসবেন। সরাসরি ভোটের মাধ্যমে আসতে হলে তাদেরকে তৃণমূলে যেতে হবে, ক্যাম্পেইন করতে হবে, জনগণের দাঁড়িয়ে গিয়ে বলতে হবে তারা কি কাজ করবেন যদি তারা নির্বাচিত হন, তাদের ইশতেহার নিয়ে কথা বলতে হবে, জনসংযোগ তৈরি হবে। এবং যখন তারা জিতে আসবেন, জিতে আসার পর তার নির্বাচনী এলাকায় তার ফেরত যেতে হবে। সে যদি ভুল করে তাহলে জনগণের কাছে তিনি দায়বদ্ধ থাকবেন, তিনি যদি ভালো কাজ করেন তাহলে জনগণ তাদেরকে প্রশংসা করবেন। এবং এইভাবে এক ঝাঁক নারী নেতৃত্ব আসার সুযোগ ছিল, কিন্তু আনফরচুনেটলি আমাদের অভ্যুত্থানের পরে যেই পদ্ধতিতে এই ব্যাপারে সিদ্ধান্ত হলো, সেটা দুর্ভাগ্যজনক। যে এই রুমটাতে এটা ডিসাইড হলো যে আসলে এভাবে সম্ভব না, এরকম সরাসরি ভোটে এখন নারী নেতৃত্ব সরাসরি নির্বাচনের মাধ্যমে আনা সম্ভব না, সেই রুমে কিন্তু 1% 2% নারীও নাই। অভ্যুত্থান যারা করেছিলেন তাদের প্রতিনিধিত্ব নাই। যারা এই সিস্টেমের মাধ্যমে এসেছেন, অর্থাৎ নারী বান্ধব না এমন পরিবেশের মাধ্যমে এসেছেন, তারাই ডিসাইড করছেন যে নারীরা পারবে কি পারবে। আমাদের এই ফাইট আজকে শেষ না, আমাদের এই ফাইটটা চালিয়ে যেতে হবে, যাতে আমরা যে পদ্ধতির কথা বলছি, নারী নির্বাচন, সরাসরি নির্বাচনের মাধ্যমে নারী প্রতিনিধিরা আসবেন, সেটা আমাদের করতে হবে। এবং আরও কি কি স্ট্রাকচারাল চেঞ্জ আমরা করতে পারি নিজেরা ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে, সেই ব্যবস্থাগুলো আমাদের নিশ্চিত করতে হবে। শেষ যে কথাটা বলতে চাই, যে আমরা অনেক সময় নারীর ইস্যু বলতে নারীরাই কথা বলবে, নারীরাই শুনবে, এটা চিন্তা করি। আজকের রুমে অনেক পুরুষ আছেন, সেটা দেখে আমি আশান্বিত, এবং আমি আশা করবো যে সামনের বক্তব্যগুলোতেও পুরুষ স্পিকাররাও থাকবেন, এবং আমাদের সেমিনারটাতেও পুরুষের উপস্থিতি আরও বেশি থাকবে, কারণ নারীর ইস্যু শুধু নারী না, নারীর ইস্যু সবার। এটা একটা জাতীয় ইস্যু, নারীরা পিছিয়ে থাকলে জাতির অগ্রগতি সম্ভব হবে না। তাই সবাই ঐক্যবদ্ধ থেকে আমাদের নারীরা যাতে সক্রিয়ভাবে রাজনীতিতে এবং জাতীয় জীবনে অংশগ্রহণ করতে পারে, সেটা আমাদের নিশ্চিত করতেই হবে। সকলকে অনেক ধন্যবাদ।